আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ফলতার উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ২১শে মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে ৩ আইএএস এর নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আগামীকাল জেলা সফরে যাচ্ছেন। আরজিকর মামলায় ঘটনাস্থলে ফের সিল করে দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে আরজিকরে অভয়া ধর্ষণ ও খুনের মামলায় আইনি রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভয়া প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরো বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী ২১শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। দলের বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, জাহাঙ্গীর খান কোনো ভয়ের কাছে নতি স্বীকার করল কিনা তা দল খতিয়ে দেখবে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয় পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও নির্বাচনী পদ্ধতিতে নাম প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় প্রকৃতপক্ষে জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতায় রইলেন। জাহাঙ্গীরের এই ঘোষণার পর সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আজ প্রশ্ন তোলেন, বিজেপির কাছে কে নতি স্বীকার করল, জাহাঙ্গীর নাকি অভিষেক? তৃণমূলের চেহারাটা একেবারে পরিষ্কার, ওয়াক ওভার দিয়ে দিল। এত লম্বা চওড়া কথা বলে কার্যত বিজেপিকে ওয়াক ওভার দিয়ে তৃণমূল ফুস পালিয়ে গেল। এখনো ১৫ দিন হয়নি, এর মধ্যে তৃণমূলটার দশা সবাই বুঝতে পারছেন। তাহলে কি এটা ঝুঁকে গেল? কে ঝুঁকলো? জাহাঙ্গীর ঝুঁকলো না জাহাঙ্গীরের বস ভাইপো ঝুঁকলো? তৃণমূল ও বিজেপির সমঝোতার বার্তা দিতেই জাহাঙ্গীর খানের প্রার্থীপদ প্রত্যাহারের এই সিদ্ধান্ত বলে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী মন্তব্য করেছেন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে আঁতাত রয়েছে তা আরও একবার প্রমাণিত হল। পশ্চিম বাংলায় তৃণমূল এবং বিজেপি যে লড়াইটা লড়েছিল সেটা সত্যিকারের লড়াই ছিল না, এটা একটা লড়াই একটা ভাব ছিল। আজকে প্রমাণিত হয়ে গেল। আমরা প্রথম দিন থেকে বলছিলাম বিজেপির বিরুদ্ধে লড়তে পারে একমাত্র কংগ্রেস। এদিকে ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করার পর আজ দলের বিধায়কদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বৈঠক করেন। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। বৈঠকে জাহাঙ্গীর খানকে নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। দলকে বিড়ম্বনায় ফেলায় তাকে বহিষ্কারের দাবি তোলেন কয়েকজন বিধায়ক। এই বৈঠকেও মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকার কথা জানিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার ২১শে মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। আজ বিজেপি প্রার্থীর হয়ে ফলতায় রোড শো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই কেন্দ্রে ২,৩৬,৪৪৪ জন ভোটদাতা রয়েছেন। ভোট গ্রহণ করা হবে সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা ২৪শে মে। পূর্ব বর্ধমানে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেস সাংসদ প্রতিমা মণ্ডল ও সামিরুল ইসলামের নেতৃত্বে এক ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ জেলার বিভিন্ন ব্লকে আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। হামলার ঘটনার বিবরণ শোনার পাশাপাশি আক্রান্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তারা।
রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে 3 আইএএস আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু এই 3 জনের নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে। 3 জনই অভিজ্ঞ এবং নির্বাচন পরিচালনার প্রশাসনিক কাজে দক্ষ বলে তাদের নাম বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। আইন অনুযায়ী তিনি আর মুখ্য নির্বাচনী আধিকারিক পদে থাকতে পারেন না। সে কারণে পরবর্তী সিইও বেছে নিতে রাজ্যের তরফে সম্ভাব্য আধিকারিকদের এই তালিকা কমিশনের কাছে পাঠানো হয়েছে। নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে প্রবেশনারি হিসেবে কর্মরত 12 জন আইএএস আধিকারিককে বিভিন্ন জেলায় বদলি করেছে রাজ্য সরকার। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের আইএএস শাখা থেকে আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে 2025-এর ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের এই আইএএস আধিকারিকদের উত্তর 24 পরগনা, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়ার মতো বিভিন্ন জেলায় অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট এবং অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে নিয়োগ করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের লাউতারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাবধান হাই স্কুল সংলগ্ন 3 ঘড়িয়া এলাকায় রাস্তা নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার গ্রামবাসীরা। প্রায় 83,92,000 টাকার এই রাস্তাকে কেন্দ্র করে এলাকায় আজ চরম বিক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর যে পিচ ঢালাই করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। এলাকার বাসিন্দাদের কথায় রাস্তার অবস্থা এতটাই খারাপ হওয়ার ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তুললেই ঠিকাদারের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও গ্রামবাসীদের অভিযোগ। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আগামীকাল জেলা সফরে যাচ্ছেন। সকালে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। আগামীকাল বিকেলেই কলকাতায় ফিরে তিনি বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে একটি বৈঠক করবেন। বৃহস্পতিবার তার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। রাজ্য সরকার দামোদর ভ্যালি রিভার রেগুলেশনস কমিটিতে পুনরায় রাজ্যে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন বর্ষার মরশুমের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে ডিভিসি ও সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ভরা বর্ষার মরশুমে ডিভিসি, বিদ্যুৎ দপ্তর এবং সেচ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে জল ছাড়বে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, এর আগে ডিভিসি রাজ্যকে আগাম না জানিয়ে জল ছাড়ে বলে অভিযোগ তুলে রাজ্য সরকার এই কমিটি থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছিল। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির 2টি বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন ও কালীঘাট রোডে তার মায়ের নামের বাড়ির বেআইনি অংশ 7 দিনের মধ্যে নিজেদের তরফ থেকে ভাঙতে নির্দেশ দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তা না হলে পুরসভাই ওই কাজ করবে এবং ভাঙার খরচও তাদের দিতে হবে। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জনমুখী প্রকল্পের ঘোষণা ও বাস্তবায়নের মধ্যেই আজ থেকে নদিয়া জেলায় শুরু হয়েছে জনভাগিদারি অভিযান। চলবে 23শে মে পর্যন্ত। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নদিয়া জেলায় আজ থেকে শুরু হয়েছে জনভাগিদারি অভিযান। আদিবাসী অধ্যুষিত 6টি গ্রামে বিশেষ শিবিরে তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষকে পৌঁছে দেওয়া হচ্ছে স্বাস্থ্য, সামাজিক নানান প্রকল্প ও চিকিৎসা পরিষেবা। শিবিরে সুবিধা পেয়ে খুশি তপশিলি মানুষজন। আমাদের যে আদিবাসীদের জন্য বিভিন্ন রকম প্রকল্প, ভূমি সংস্কার, তারপরে স্বাস্থ্য, একটা ক্যাম্প করেছে আদিবাসীদের জন্য। শুধু আমাদের খুব ভালো লাগছে। খাদ্য কার্ড, এসটি কার্ড যেগুলো নেই সবকিছু জমা নেওয়া হচ্ছে। আবার ওই চিকিৎসা, গরু ছাগল সবকিছু এখানে শুরু হয়েছে। আমাদের আদিবাসীদের মধ্যে কোনোদিনও এরকম দেখিনি। নতুন সরকার আসার পর আমরা আদিবাসীরা খুব খুশি হয়েছি। জেলা শাসক শ্রীকান্ত পল্লী জানিয়েছেন, আমরা ওই পরিষেবা দেওয়ার জন্য সব চেষ্টা যা কিছু দরকার আছে ও সবগুলো কন্টিনিউ করব। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া। আরজিকর মামলায় ঘটনাস্থল ফের সিল করে দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে প্রথমে আদালত এই মামলায় পরবর্তী তদন্তের কোনো সুযোগ আছে কিনা তা নিয়ে আগামী 21শে মে শুনানি করবে। এদিকে আরজিকরের অভয়া ধর্ষণ ও খুনের মামলায় আইনি রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভয়ার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। শিয়ালদা আদালতে অভয়ার বাবার দায়ের করা এফআইআর এ নাম জড়ানোর পর নিজেকে নির্দোষ দাবি করে তিনি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আবেদন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ করার আগে বিশেষ
বিশেষ খবর আরও একবার। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ফলতার উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে 3 আইএএস আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 3 দিনের দক্ষিণ কোরিয়ার সফরে আজ সিওল পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীরাও ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করবেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা বর্তমানে কার্যকর থাকায় এই শীর্ষ সম্মেলনে ভারত ও নর্ডিক অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, নর্ডিক জোটের দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় $19 বিলিয়ন। এই শীর্ষ সম্মেলন ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদী আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার ফ্রোসাদোত্তির, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি ওরপো এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের সঙ্গে পৃথক আলোচনায় মিলিত হন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তা ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে চিহ্নিত হবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় 6 গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, বস্তার নকশালমুক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নের পথ নির্ধারণ করছে। 19 मई 2026 की ये तिथि है कि जहां से नक्सल प्रभावित क्षेत्र में संपूर्ण विकास की परिकल्पना को लॉन्च किया जा रहा है। बस्तर के 7 जिले को नक्सलवाद से मुक्त कराने के लिए भारत सरकार के द्वारा यहां पर करीब 200 सुरक्षा कैंप बनाए। শ্রী শাহ বলেন, বস্তারের প্রতিটি আদিবাসী পরিবারগুলিকে একটি করে গরু দেওয়া হবে, তাদের সমবায় ডেয়ারির সঙ্গেই যুক্ত করা হবে। এদিকে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় আজ ঘন পোদাহাট জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। সোনুয়া থানার অন্তর্গত কেদাবির গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। চাইবাসার পুলিশ সুপার অমিত রেনু জানিয়েছেন যে মাওবাদীদের খুঁজে বের করতে এখনও ওই এলাকায় চিরুনি তল্লাশি চলছে। হতাহতের কোনো খবর নেই। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশে ব্যবসাকে সহজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্য ত্বরান্বিত করতে এই উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লিতে ইন্ডিয়া রিফর্ম শীর্ষ সম্মেলন 2026-এ আজ শ্রী গোয়েল ভাষণ দেন। This very important engagement relating to ease of doing business and reform that is desirable in this next phase so that we can truly accelerate the pace towards Viksit Bharat 2047. A very appropriate theme, very timely, advancing ease of doing business for investment or India's competitiveness truly is essential if we have to integrate our economy with the rest of the world. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে সহযোগিতা সুযোগ সৃষ্টি করবে বলে তিনি জানান। বিদেশ
প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ভারত এবং আফ্রিকার কৌশলগত সম্পর্ক অভিন্ন ইতিহাস, উন্নতি, উদ্ভাবন, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নতুন দিল্লির মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসে আফ্রিকা ডে 2026 শীর্ষক সম্মেলনে তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পাবলিক পরিকাঠামোগত ক্ষেত্রে সহযোগিতা, সুস্থায়ী উন্নয়ন এবং আন্তর্জাতিক শাসন পদ্ধতিতে সংস্কার সাধনের মাধ্যমে ভারত আফ্রিকার পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আজ জাতীয় রাজধানী অঞ্চলে 6 লেনের অ্যাক্সেস কন্ট্রোলড ডিএনডি সোহনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গডকরি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে 13,000 কোটি টাকা মূল্যের 225 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পের কাজ চলছে। অন্যদিকে প্রায় 34,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভারতের সভাপতিত্বে চলতি বছর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশগ্রহণ করবেন বলে ক্রেমলিন নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে পুতিনের অন্যতম সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এই শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। 1 বছরেরও কম সময়ের ব্যবধানে ভারতে এটি হবে পুতিনের দ্বিতীয় সফর। এর আগে তিনি 2023 সালের ডিসেম্বরে নতুন দিল্লিতে এসেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সে দেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার অর্থমূল্য 12,328 কোটি টাকা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই সময়ে বাংলাদেশের সঙ্গে 12,317 কোটি টাকার বাণিজ্য করেছে, যা মোট বাণিজ্যের 8.46%। বাংলাদেশের মোট বাণিজ্যের 21% দখল করে চীন তার আধিপত্য বহাল রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ইবোলা। আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার ফলতার উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে তা সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত। জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। এদিকে ওই বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যা 6টায় শেষ হয়েছে। শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পাগল হয়ে যাওয়া কুকুরদের বাঁচিয়ে রাখা আবশ্যিক নয় বলে কোর্ট জানিয়েছে। জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলে শীর্ষ আদালত উল্লেখ করেছে। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে দেশে পথ কুকুরদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন। ইবোলায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত 131 জনের মৃত্যু হয়েছে বলে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রক আজ জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা জানান, আক্রান্ত অঞ্চলে 513 জনকে ইবোলা আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের কমল সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান সহ আরও বিভিন্ন জায়গায় আগামী 2 দিন এই তাপপ্রবাহ চলবে। সেলিমা টেটে আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় হকি দল ঘোষণা করা হয়েছে। 22 সদস্যের এই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। 4 ম্যাচের এই সিরিজ পার্থে 26 থেকে 30 মে অনুষ্ঠিত হবে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। রাজস্থান টসে জিতে লখনৌকে ব্যাট করতে পাঠিয়েছে। লখনৌ শেষ পাওয়া খবরে 2 ওভার 5 বলে বিনা উইকেটে 37 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।